স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শুরুতে বিএসআরএম পদ্মা সেতুর খবর। অবশেষে সত্যি হলো স্বপ্ন, পদ্মার দুই পার যুক্ত হলো সেতুর বন্ধনে। সবশেষ সুপারস্ট্রাকচার বসিয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে যুক্ত করল ৬.৫ কিলোমিটার সেতু। বৃহস্পতিবার ১২-১৩তম পিলার ৪১তম স্প্যান বসিয়ে দীর্ঘতম সেতু নির্মাণের গর্বিত মাইল ফলকে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে তৈরি কাঙ্ক্ষিত এই সেতু মানুষের জন্য খুলে দিতে ২০২১ সালকেই প্রাথমিক টার্গেট ধরেছেন প্রকল্প পরিচালক। পদ্মা ঘুরে এসে বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। পদ্মা সেতু রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ, অবহেলিত ২১ জেলার কয়েক কোটি মানুষের স্বপ্ন, সর্বোপরি রেল যোগাযোগ। ২০১৪ সালে কাজ শুরুর সময় এসব স্বপ্ন যতটা না ছিল তার চেয়ে অর্থায়ন থেকে শুরু করে নানাবিধ প্রতিকূলতা ছিল ঢের বেশি। তা সত্ত্বেও অদম্য ইচ্ছা আর দৃঢ় প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে শুরুর ২ বছরে প্রথম সুপার স্ট্রাকচার দিয়ে যাত্রা। পরিকল্পনা ছিল এবারের বিজয়ের মাসে প্রমত্তা পদ্মার দুপারকে যুক্ত করার। সে অনুযায়ী বৃহস্পতিবার কুয়াশার চাদর ভেঙে ১২ ও ১৩তম পিয়ারে পতাকা শোভিত ৪১তম স্প্যান বসিয়ে ৬.৫ কিলোমিটারে যুক্ত হলো উত্তর ও দক্ষিণাঞ্চল। সেই সাথে যুক্ত হলো দুপারের কোটি মানুষের স্বপ্ন। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাসে ভেসেছেন দুপারের মানুষ। আশা করা যায় ৬ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমাদের নিজের টাকায় পদ্মা সেতু, এটা আমাদের বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। বিশ্বব্যাংক সহায়তা না করা সত্ত্বেও এত বড় একটা প্রজেক্ট শেষ প্রান্তে, অর্থাৎ কাজটা শেষ প্রান্তে, এটা আসলে একটি মাইলস্টোন। প্রকল্প পরিচালক জানালেন, দুপারের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পাড়ি দিতে আর সামান্য কাজ বাকি। এরই মধ্যে সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে ৯১ ভাগ, নদী শাসন ৭৬ ভাগ, আর সর্বোপরি কাজ হয়েছে ৮২ ভাগ। এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইল ফলক যে আমরা সবগুলা স্প্যান করতে পারছি, শেষ করতে পারছি। কারণ আরো অনেক কাজ বাদ আছে, কিন্তু সেগুলা কম্পোনেন্ট গুলো ছোট ছোট। এটা তো একটা বিশাল কোম্পানি, ৩০০০ টন ক্যাপাসিটি, ৩০০০ টন উপরে ওজন। তো কাজে এটা একটা জায়গার দিক কাজ। এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের। সেতুমন্ত্রী জানালেন, নিজস্ব অর্থায়নে এখন বাংলাদেশ পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু বানাতে। বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। ২০১৫ সালে কাজ শুরুর পর ৩ দফায় সেতু নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩০,১৯৩ কোটি টাকা। ৮২ ভাগ কাজ শেষ হতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৪,০০০ কোটি টাকা। সব কাজ শেষ হওয়া পর্যন্ত আপাতত ব্যয় বাড়ার সম্ভাবনা নেই বলে জানালেন প্রকল্প পরিচালক। সবশেষ সুপারস্ট্রাকচার ৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগে স্পর্শ করল এক যুগান্তকারী মাইল ফলক। স্ল্যাব বসানো সহ বাকি আর কিছু কাজ শেষ হলেই খুলে দেওয়ার পথে এগিয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণে দীর্ঘতম এই সেতু। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। স্বপ্নের সংযোগ ঘটল পদ্মা নদীর উপরে, যার মাধ্যমে সড়ক আর রেল যোগাযোগের পুরনো দৃশ্যপটও পাল্টে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু বাস্তবায়নে বড় রকমের পরিবর্তন হবে দেশের অর্থনীতিতে। সেতু চালু হলে ঘুরে যাবে ওপারের প্রায় ৩ কোটি মানুষের ভাগ্য। সেতু ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে তার ফলে প্রায় ১.৫% জিডিপি প্রবৃদ্ধি হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। এক দীর্ঘ সময়ের অপেক্ষা। ১৯৯৮ সালে প্রাক সম্ভাব্যতা যাচাই দিয়ে যে স্বপ্ন বোনা শুরু হয়েছিল, ষড়যন্ত্র কিংবা অর্থায়ন বন্ধ তা শুধুই অপেক্ষাকে দীর্ঘ করেছে। ২ যুগ পরে যার বাস্তবায়ন এখন দৃশ্যমান। সাহস আর চ্যালেঞ্জের মিশ্রণে গড়ে ওঠা পদ্মা সেতু ভাগ্যের পরিবর্তন ঘটাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের। দীর্ঘদিন পদ্মা সেতু নিয়ে কাজ করা পরিকল্পনা কমিশনের এই সদস্য বলছেন, সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে আরও প্রায় ১.৫%। আমাদের সত্যি আমরা আবেগ আপ্লুত এই অর্থে যে এত বড় একটি বিজয় আমরা এর অংশীদার হতে পারছি। আমি নিজেও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের এই ব্যাপ্তি ব্যাপকতা
আমাদের জিডিপি বা আমাদের প্রবৃদ্ধির যে হার আমরা গণনা করি জিডিপির মাধ্যমে, সেটি 1.2 থেকে 1.5% পর্যন্ত বর্ধিত হতে পারে। পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর ও বেনাপোলের সাথে সরাসরি যোগাযোগ হবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামবাসীর, যার ফলে দক্ষিণাঞ্চলে আসবে নতুন নতুন বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থানও। একদিকে মানুষের যেমন কমিউনিকেশন সহজ হয়ে মানুষজন নানান রকম অর্থনৈতিক কাজের সাথে সহজেই সংযুক্ত হতে পারবেন, অন্যদিকে শিল্প বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটবে, তার মাধ্যমে আসবে কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনেও সেটা ভূমিকা রাখবে। পদ্মা সেতু সারা পৃথিবীর প্রকৌশলীদের কাছে বিস্ময় বলে জানালেন এই স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধুর সরাসরি পরামর্শ পাওয়া এই বিশেষজ্ঞ বলছেন, এর ফলে পুরো দেশ যুক্ত হলো একসাথে। জাতির পিতা বঙ্গবন্ধু আমার পিঠে এভাবে থাপা দিতে দিতে বলেছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করো, না হলে কিন্তু বিপদ আছে। সেই পরিকল্পনা এখন ঢাকার বাইরে চলে যাওয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথেও এটি একটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কারণ এটার জন্য বিভিন্ন ধরনের নতুন পন্থা, নতুন জিনিস তৈরি করতে হয়েছে। স্বপ্নের এই সেতু 1 বছরের মধ্যেই পুরোদমে সবার জন্য চলাচল উপযোগী হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, পদ্মা সেতু প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আবুল হাসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, 2017 ডিসেম্বরে বসেছিল প্রথম স্প্যান এবং 3 বছর পরে আজকে 41তম স্প্যান বসার মাধ্যমে কিন্তু স্বপ্নের সেতু আজ বাস্তব। স্বপ্নের সেই সেতুর সাথে একই সাথে জড়িয়ে আছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর অন্যদিকে আছে সম্মান মর্যাদার প্রশ্ন। শেষ পর্যন্ত সবকিছু পেছনে ফেলে সেতু আজ বাস্তব। বিশ্ব দরবারে সেতু কি বার্তা দেবে, আপনি কি মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই বলবো যে সমস্ত বাংলাদেশের মানুষের মতো আমি অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, গর্বিত যে নানা বাধা বিপত্তিকে তুচ্ছ করে, বাধা বিপত্তির দিকে না তাকিয়ে বাংলার নেত্রী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইমানের জোরে বলিয়ান হয়ে দৃপ্ত প্রত্যয় দেখিয়েছেন, তার আজকে আমরা ফল দেখতে যাচ্ছি। আমরা জানি যে যখন কোনো আপনার লোন স্যাংশনই হয় নাই, কোনো অর্থায়নের বরাদ্দই হয় নাই, কিছু কুটো মহল একটা একেবারে কল্পিত মিথ্যা বানোয়াট একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল। এটা শুধুমাত্র আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বিশ্বাসের ফলে, তার আত্মবিশ্বাস ছিল। আমি তাকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই যে তিনি নিজেই করবেন এবং একটা উপযুক্ত শিক্ষা দিয়েছেন। দেখেন, এখানে আমি একটা কথা বলবো, যে আইনি লড়াই চলেছিল সেটা বাংলাদেশের কোর্টে যদি হতো, অনেকে হয়তো একটা কুটো চক্র মহল বলার চেষ্টা করতেন, যেটা বাংলাদেশে হয়েছে। কানাডার কোর্টে এটাকে বলেছে টিস্যু অফ লাইজ, মিথ্যার উপরে মিথ্যা ফ্যাব্রিকেশন। একজন অত্যন্ত জনহিতকর মানবদরদী রাজনীতিবিদ, তখনকার মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জড়িয়ে, আমাকে জড়িয়ে একটা কল্পনা সৃষ্টি করেছিল কিছু লোক তাদের মতলব হাসিল করার জন্য, সেটা একমাত্র দৃঢ়তা যদি প্রধানমন্ত্রী না দেখাতেন, আজকে আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখেই বলছি, আজকে যে কথাটা আপনারা বললেন যে আমরা প্রায় শেষ প্রান্তে, শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক একটা বিরাট উন্নতি সাধন, বিরাট দিক উন্মোচনই নয়, পৃথিবীর কাছে এটা বলিষ্ঠভাবে আবারও প্রমাণ করলো যে ৭১-এ যে সাহসিকতার সাথে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছি। আমরা বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর 50 বছরের জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমার মনে হয় আমাদের আজকের এই ঘোষণার মাধ্যমে আমরা আবার পুনর্ব্যক্ত করেছি বাংলাদেশের মানুষের সাহস, বাংলাদেশের মানুষ ঐক্যভিত্তিক ভাবে যেটা করতে পারে। একটু আগে সেতু মন্ত্রী বা মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের যেটা সঠিকভাবেই বলেছেন যে বাঙালি পারে, এটা আবার আমরা প্রমাণ করেছি। তাই সমস্ত বাঙালির মতো আমি অবশ্যই আনন্দিত, এবং আবারও বলবো যে কুচক্র ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকলে আমরা যে এগিয়ে যেতে পারি, এটা তারও আর একটা জ্বলন্ত প্রমাণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পদ্মা সেতু প্রসঙ্গে কথা বলছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। 150 মিটার দীর্ঘ 41 স্ল্যাব বসানো হলেই কি শেষ হলো পদ্মা সেতু? এখনই কি প্রস্তুত সেতু চলাচলের জন্য?
দুই প্রান্ত যুক্ত হওয়ার দিনে এমন প্রশ্নই ছিল সাধারণ মানুষের। বাকিটা জানাচ্ছেন শাফিয়াজ রাস্তা। নদীর উপর দৃশ্যমান এই সেতুতে এখন চলবে আরেক কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বসানো স্প্যানে সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1285টি এবং 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1930টি। এর আগে ভাঙনের কারণে সেতুর 126টি রোডওয়ে স্ল্যাব এবং 192টি রেলওয়ে স্ল্যাব নদীতে তলিয়ে যায়, সেগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে 484টি সুপার টি গার্ডারের মধ্যে 310টি স্থাপন করা হয়েছে। এরপর শুরু হবে স্ল্যাবের উপর পিচ ঢালাইয়ের কাজ, বাকি রয়েছে ল্যাম্পপোস্টের কাজ। নদী শাসনের কাজ শেষ হয়েছে 75%। এসব কাজ ছাড়াও বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ লাইনের স্থাপনের কাজ বাকি আছে। সব মিলিয়ে সেতু পারাপার হতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। আগামী 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন চিলাহাটি হলদিবাড়ি রেল লাইন সহ বেশ কয়েকটি প্রকল্প। এ বিষয়ে ভারতের প্রস্তুতির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গণভবনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতীয় হাই কমিশনার জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালকের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে ভারত। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে 3 কোটি কোভিড টিকা আনার বিষয়টিও আলোচনা করা হয় বৈঠকে। এক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ভারতের আগ্রহের কথা জানান দেশটির হাই কমিশনার। উগ্র সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটি। এ সময় উগ্র মৌলবাদকে রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা। এদিকে রাজধানীর বাইরেও ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা মাদ্রাসার ইমাম ও মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে ধর্মভিত্তিক সব চক্রান্তের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যুতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহল। সরকারিদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করা হয়। কুষ্টিয়া বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় হেফাজত ইসলাম ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন নুরুল ইসলাম। পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আবেদন খারিজ করে দেন। এর আগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলায় খালেদা, তারেক ছাড়াও অভিযুক্ত করা হয় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে। নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানের ফলে বন্ধ রয়েছে সিটি প্লাজার 3টি ভবনও। এদিকে মালামাল নিয়ে মরিয়া হয়ে ব্যবসায়ীরা নেমে এসেছেন রাস্তায়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার।
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে একদিকে যখন চলছে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান, তখন রাস্তায় বসেই পণ্য বিক্রির চেষ্টায় ব্যস্ত দোকানদার ও কর্মচারীরা। যদিও এক পর্যায়ে সেখান থেকেও সরে যেতে হয় তাদের। বৃহস্পতিবার সকালেই হকারদের এমন হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা ফুলবাড়িয়া সুপারমার্কেটের সামনের সড়কে। নকশা বহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি, হারিয়েছেন আশ্রয়ও। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে তাদের ব্যবসার জন্য মোক্ষম সময়, আর শীত মৌসুমে চলে গেলে এসব কাপড় ফের 8 থেকে 10 মাস গুদামে রেখে দিতে হবে। তাই পেট বাঁচাতে তারা এখন রাস্তায়। আজকে অবৈধ দোকান উচ্ছেদের কারণে আমরা যারা বৈধ ব্যবসায়ী আছি আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমার তো করার কিছু নেই, আমরা অন্য কোনো জায়গায় যে অ্যাডভান্স দেওয়ার দোকান লমু সেই ব্যবস্থা নাই। আমার সুন্দর পরিবেশে আমাদের পুনর্নির্বাসের ব্যবস্থা করে। দুপুর থেকে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে সিটি প্লাজার পেছনের দিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কথা জানিয়েছেন সিটি কর্তৃপক্ষ। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে যারা আগাম টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সিটি কর্পোরেশনও সে তদন্ত চলমান আছে। যাদের ইনভলভমেন্ট পাওয়া যাবে, সে যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে তার জন্য যে প্রচলিত আইনে যে সাজা ব্যবস্থা আছে, শাস্তিমূলক ব্যবস্থা আছে, সেগুলো সিটি কর্পোরেশন। গেল মঙ্গলবার ব্যবসায়ীদের তীব্র বাধার মুখে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মুখে চেতনার কথা বলেও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কোনো সরকারি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সফল হয়নি বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। করোনার সময় অনেক মন্ত্রী যেমন দায়িত্ব ছেড়ে ঘর বন্দী হয়েছেন, তেমনি বিএনপি সহ বিরোধী দলগুলো মানুষের অধিকার আদায়েও পুরোপুরি ব্যর্থ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। সেদিন জুলাই মাসের শেষ দিন, 31শে জুলাই 1971, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। কমান্ডার হাফিজউদ্দিন আহমেদ নিজের সৈন্যদের নিয়ে সন্তর্পণে এগোচ্ছেন হানাদার ঘাটির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই আর্টিলারির গোলার মুহুর্মুহু আক্রমণে হতবিহ্বল সৈন্যরা। হাফিজউদ্দিন আহমেদ সৈন্যদের কাভার দিতে সবার সামনে চলে আসেন। মর্টারের স্প্রিন্টারের আঘাতে আহত হন। বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদের আক্ষেপ, যে চেতনা বা লক্ষ্য নিয়ে এমন সব যুদ্ধ হয়েছিল, বিএনপি বা আওয়ামী লীগ সরকারে গিয়ে তার বাস্তবায়ন নয়, শুধু ক্ষমতা টেকাতেই তৎপর থেকেছে। বাংলাদেশে যত সরকার এসেছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কোনো আন্তরিক প্রয়াস আমি লক্ষ্য করিনি কোনো সরকারের মধ্যেই। যেই স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। সরকারের প্রধান কাজ দেখা যায় যে বাংলাদেশে তাদের ক্ষমতায় টিকে থাকা। বলছেন জনরোষ থেকে বাঁচতে করোনার ছুতোয় মন্ত্রীরা যেমন ঘরে, মানুষের অধিকার আদায়ে বিরোধী দলগুলোও তেমনি ব্যর্থ। এই করোনার সরকারি দলের কারো কারো জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কারণ তাদেরকে জনগণের সামনে যেতে হচ্ছে না। চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে জনরোষের হাত থেকে রক্ষা পাচ্ছেন। বিরোধী দলেরও যেটুকু করা উচিত ছিল আমার বলতে কোনো দ্বিধা নাই। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। ভ্যাকসিন নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যেই ব্যবসায়ীর হাতে সুযোগ দিয়েছে সরকার, এমন অভিযোগও তার। সরকার তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করা উচিত। সরকারি বলয়ের অন্তর্ভুক্ত একজন ব্যবসায়ীর মাধ্যমে এই ধরনের ভ্যাকসিনের আনয়নের বিষয়টি তুলে দেওয়া সরকারের পক্ষে সঠিক হয়নি। নিজের দলের প্রতি তার পরামর্শ, দলের এখনকার সিনিয়র নেতাদের যোগ্য মনে না হলে প্রয়োজনে তরুণ নেতৃত্ব এনে বিএনপির স্থায়ী কমিটির শূন্যপদ পূর্ণ করা হোক। বোঝাই যাচ্ছে যে সিনিয়র নেতাদের উপরে আস্থা নাই, কিন্তু এটা তো দলের জন্য ক্ষতি। কাউকে পছন্দ না হতে পারে, কিন্তু সেই জন্য তো একটা অ্যাক্টিভ ভাইব্রান্ট একটা দল থাকবে না। যাদের প্রতি আস্থা আছে তাদেরকে দিয়েও এই স্থানগুলো, শূন্যস্থান পূরণ করা উচিত, তাহলে দল শক্তিশালী হবে। কিন্তু মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ তবুও আশাবাদী প্রজন্মকে নিয়ে। বলেন, তারাই স্বাধীনতার মূল চেতনা ধারণ করে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ।
অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম মেয়ে ওয়াফা ইসলামকে হাইকোর্ট আগাম জামিন না দিয়ে 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মানি লন্ডারিং এর বিষয়ে অনুসন্ধান নিয়ে ভুল তথ্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়াকে 4 জানুয়ারি তলব করেছেন হাইকোর্ট। 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গোল্ডেন মনিরের 200 প্লট জালিয়াতির ঘটনায় রাজুকের উচ্চমান সহকারী আব্দুল মালিককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নিজের বক্তব্য দিতে দুদকে হাজির হলে দুদকের তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া গেল 3 দিনে রাজুক, গণপূর্ত এবং জনপ্রতিনিধি সহ 7 জনের জিজ্ঞাসাবাদে বুধবার গোল্ডেন মনির ও তার স্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানে রাজুকের সিবিএ নেতা আব্দুল জলিল ও রাজুকের নিম্নমান সহকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করা হয়। কারাগারে থাকা পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে করা দুদকের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় মিজানের ভাগ্নে মাহমুদুল হাসানকে জামিন দেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মিনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 6,967 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 16,265টি, এর মধ্যে শনাক্ত 1,861 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,85,965 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,486 জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,10,425 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 11.44%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.60%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 84.46% এবং মৃত্যুর হার 1.43%। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। ব্রিটেন ও বাহরাইনের পর এবার কানাডাতেও চূড়ান্ত অনুমোদন পেল ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। বুধবার এই অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা হেলথ কানাডা। এদিকে জরুরি ব্যবহারের জন্য ভারতে এখনও ছাড়পত্র পায়নি সেরাম ও ভারত বায়োটেকের উদ্ভাবিত টিকা। অন্যদিকে ধনী দেশগুলো করোনা টিকা মজুত করায় দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। আর বাংলাদেশ জানুয়ারিতে টিকা পেতে পারে বলে ঢাকার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে ব্রিটেনে ফাইজার বায়োএনটেকের গণহারে টিকাদান কর্মসূচি শুরুর মধ্যে এসেছে একটি দুঃসংবাদ। বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি থেকে টিকাটির গুরুত্বপূর্ণ নথি হ্যাক হবার খবর পাওয়া গেছে। আর এই বিষয়টি ইএমএ নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। হ্যাকাররা এর মধ্যে করোনা ভ্যাকসিন সংক্রান্ত নথিগুলোর অ্যাক্সেস পেয়েছে বলে জানিয়েছে ইএমএ। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে দেওয়া নথিও হ্যাকাররা হাত করতে পেরেছে বলে জানিয়েছে বায়োএনটেক। আরটিপিসিআর মেশিন নষ্ট হওয়ায় গেল 4 দিন ধরে রাজধানীর মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। প্রতিদিন নমুনা দিতে আসা ব্যক্তিরা ফেরত যাচ্ছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন করোনা সন্দেহভাজন রোগীরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কোন কোন প্রতিষ্ঠানে বা ল্যাবে কত নমুনা পরীক্ষা করা হয় তা তালিকা জানানো হয়। কিন্তু গত 8 ডিসেম্বর থেকে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর মুগদা হাসপাতালের করোনার নমুনার পরীক্ষা শূন্য দেখানো হচ্ছে। কারণ গত সোমবার থেকে এই হাসপাতালে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। মুগদা হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে প্রতিদিন গড়ে 200 নমুনা পরীক্ষা করার মতো সক্ষমতা রয়েছে। তবে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বন্ধ থাকায় করোনা সন্দেহভাজন রোগীরা পড়েছেন ভোগান্তিতে। দিলাম হলো করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য, বললো যে মেশিন নষ্ট, করোনা ভাইরাস এখন পরীক্ষা করা হবে না, মেশিন ঠিক হবো সারাইলে তারপরে আসবেন।
তো ওনারা বলতেছে মেশিন নষ্ট, ওনারা নমুনা নিবে না। উনি বলতেছে পিজিতে যাওয়ার জন্য, ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য। এই অবস্থায় হাসপাতালে চিকিৎসক, নার্স সহ অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে আনা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যদি এই পরীক্ষা বন্ধ রাখা হয় তাহলে সংশ্লিষ্ট চিকিৎসা সেবা থমকে থাকবে। বর্তমানে যেটা সেটা আসলে মেশিনেরই সমস্যা, কারণ দীর্ঘ প্রায় 9 মাস ধরে মেশিনটা চালু আছে। সেই জন্য আমরা আইডি স্যারকে লিখছি, এক্সপার্ট লোক এসে এটা ঠিক হয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিগগিরই নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। তারা এসে দেখে গেছে এবং যে যে স্পেয়ারিং ম্যাটেরিয়াল লাগবে সেগুলি তারা এনে ঠিক করবে। এবং এটা হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। এবার পৌর নির্বাচনের সংবাদ। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 7 পৌরসভা, 4 জেলা পরিষদ, 10 উপজেলা ও 71 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। এর আগে 7 পৌরসভায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। আর উপজেলাগুলোতে সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। গাজীপুরের শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে 3 জনকে 15,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করের জাল বাড়িয়ে ব্যবসায়ীদের ওপর করের চাপ কমানোর আহ্বান জানিয়েছেন এফপিসিসিআই সভাপতি ফজলে ফাহিম। রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত ভ্যাট দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, করদাতার সংখ্যা কম হওয়ায় যারা নিয়মিত কর দিচ্ছেন তাদের উপর চাপ বাড়ছে। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রহমাতুল মুনিম আশ্বস্ত করেন, করের জাল বাড়াতে কাজ করছেন তারা। বলেন, সারা দেশের কর জাল বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে, তবে এজন্য অটোমেশনের বাস্তবায়ন জরুরি বলে মত দেন তিনি। ভ্যাট দিবস উপলক্ষে সেরা ভ্যাটদাতা হিসেবে 9টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়া সদরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ইউনিয়ন ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সবকিছুতেই সেরা এবং সেবার ক্ষেত্রেও আমরা অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে ব্যাংকের কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাই।